প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ। আশরাফ কায়সার, আপনাকে স্বাগত। দেশ, সরকার, রাজনীতি, প্রশাসন সব ঠিকঠাক চলছে তো? আমরা যদি শেষটা দিয়ে শুরু করি, প্রশাসন, আপনি দেখুন গত কয়েকদিনে আমাদের প্রশাসন ক্যাডারের লোকরা যে সমস্ত কর্মকাণ্ড করছেন, তারা প্রশাসন সংস্কার কমিশনের বিচ্যুতি চেয়েছেন 48 ঘন্টার মধ্যে। এই স্পর্ধা এবং এই চাওয়ার অধিকার কারো আছে কি না আমি সন্দিহান। তারপরে তারা চেয়েছেন যে এই যে প্রশাসনের সংস্কারের যে রূপরেখা কমিশন প্রণয়ন করেছেন, যেমন আপনি জানেন আরও 25টা ক্যাডার রয়েছে প্রশাসন ক্যাডারের বাইরে, এবং যারা ডেপুটি সেক্রেটারি পর্যায়ে এসে ঝরে যান, যারা উপরের দিকে উঠতে পারেন না। কেননা আগে ছিল 75% এরা, 25% তারা। 25টি ক্যাডারের জন্য 25% অ্যালোকেশন, আর একটি ক্যাডারের জন্য 75% অ্যালোকেশন। এটি উল্টোটা হওয়া উচিত, 25% 75%। তারপরও সংস্কার কমিশন চেয়েছে 50-50, 50% 50%। এখন এতে নিয়েও তাদের সমস্যা, কারণ হচ্ছে যে তারা যেই আশকারা পেয়ে বড় হয়েছেন এবং যেভাবে গত 15 বছর ফ্যাসিবাদের পক্ষ নিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন, তিনটি নির্বাচন আপনি ভুয়া নির্বাচন করেছেন, এবং গত সরকারের সব দুর্নীতি, সমস্ত বড় প্রকল্পের দুর্নীতি এবং যত বাজে নীতি প্রণয়ন করা হয়েছে সব কিছুর সাথে তারা যুক্ত ছিলেন। আমার মনে হচ্ছে যে 4 মাস তারা অপেক্ষা করেছেন দেখতে যে তাদের উপরে আমরা কতটা কঠোর হতে পারি বা সরকার কতটা কঠোর হতে পারে। ওই জায়গাটিতে আমাদের কঠোরতা কম বলে তারা হয়তো সাহস করে সামনে আগাচ্ছেন। এবং আপনি জানেন, অনেকেই সন্দেহ করছেন যে সচিবালয়ে আগুন লাগানোর ঘটনাটিতেও তাদের সম্পৃক্তি রয়েছে। তাদের পথ অবলম্বন করে প্রতিটি সরকারের অনেক সহযোগীরা আগামীতে সামনে বেরিয়ে আসতে পারে। আমার মতে একটি রাজনৈতিক সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকারের সুযোগ অনেক বেশি প্রশাসনকে সঠিক জায়গায় পরিচালিত করার ক্ষেত্রে। দেখুন, প্রজাতন্ত্রের কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট, আমরা যদি চাকর শব্দটা ব্যবহার নাও করি, তাহলে তো সে জনগণের সেবক হতে পারেন, কিন্তু তাদের কোনো আচরণে আপনি যদি ওই ভিডিওটা দেখেন যেখানে তারা কথাগুলো বলেছেন, তাদের শারীরিক অঙ্গভঙ্গি, শব্দচয়ন, কোনো কিছুতে মনে হয়নি তারা বাংলাদেশ রাষ্ট্রের কর্মচারী, এবং তাদের মনে হয়েছে তারা সরকার পরিচালনা করেন, অন্তর্বর্তী সরকারকেও পরিচালনা করছেন, এবং তারা নিশ্চিত করবেন যে আমরা যেন তাদের কক্ষিগত হয়ে আগামী সময় পর্যন্ত এগিয়ে যেতে পারি বা বেঁচে থাকি। এখন তাদেরকে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে, প্রয়োজনে সবচেয়ে কঠোর হতে হবে। দেখুন, আমি 5ই আগস্ট থেকে বলছিলাম যে আপনার প্রশাসনকে যদি আপনি হাতে না নিতে পারেন এবং তাদের যে দলীয়করণ হয়েছে, তাদের যে দুর্বৃত্তায়ন হয়েছে, দুর্নীতি পরায়ণতা হয়েছে, এ থেকে না বের করতে পারলে আপনি রাষ্ট্রকে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে পারবেন না। তারা এখন নিজেরাই হাতে নাতে প্রমাণ করলো। তারা 48 ঘন্টা সময় দিয়েছে। তারা বলেছে যে ওই 50% তারা মানে না। তারা বলেছেন তাদের কথা মতো সংস্কার হতে হবে। তারা বলেছেন তাদের কথা মতো রাষ্ট্র পরিচালিত হবে। এটি সবগুলো নৈতিক অপরাধ, এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তাদের যে শপথ আছে সেই শপথের বরখেলাপ করা, এবং গত 15 বছরে তারা যত ধরনের অপকর্ম এবং অপরাধের সাথে যুক্ত ছিলেন, আমি মনে করি 48 ঘন্টার মধ্যে সরকারকে এর জবাব দিতে হবে। কেননা আপনি এদের ব্যাপারে কঠোর হবেন। প্রশাসন ছাড়া দেশ চলবে এটি আমরা বলছি না, কিন্তু এরকম কলুষিত প্রশাসন ছাড়া দেশ চলবে, তা না হলে আপনি গণ অভ্যুত্থানের সুফল একটিও ঘরে পৌঁছাতে পারবেন না। আপনি শুধু একবার খেয়াল করেন এই লোকগুলোর আমলনামা, যারা শেখ হাসিনার সচিব ছিলেন, যারা মন্ত্রিসভার সচিব ছিলেন, যারা জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলেন, আমরা কায়কুয়াস বলে একজন লোককে মনে পড়ছে, তারা তাদের ক্ষমতার অপব্যবহার, তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক ছিল না, বাংলাদেশ রাষ্ট্রের সম্পর্ক ছিল না, এবং তারা নিজেদেরকে একটা এলিট ক্লাস মনে করতেন। তারা রাজনীতিবিদদের চেয়েও বেশি সুবিধাভোগী, বেশি দুর্নীতি করেছেন, কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকেছেন। এখন আপনাকে একটা তথ্য দেই, কানাডাতে বেগমপাড়ায় যারা জমি কিনেছেন, বাড়ি কিনেছেন, সেই যে ভিলাগুলো কিনেছেন, সেইখানে কিন্তু প্রশাসনে হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে রাজনীতিবিদ, তারপরে ব্যবসায়ী। এই লোকগুলো তাদের সারা জীবনেও কি 3 কোটি টাকার বেশি ইনকাম করেছেন? করার কথা না।
নীতিগতভাবে, কিন্তু তারা যদি আজকে ধরেন $3 মিলিয়ন বাড়ি কেনেন, $30 মিলিয়ন বাড়ি কেনেন, এই টাকা তারা কোত্থেকে পেয়েছেন? আপনি জানেন যে জ্বালানি বলি, অবকাঠামো বলি, আইসিটি বলি, এই খাতগুলোতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, প্রশাসন তার সবচেয়ে বড় সহযোগী। আরও একটা জিনিস আমি কিন্তু দিনের আলোতে দেখতে চাই, কারা নির্বাচন পরিচালনা করেছিলেন, কারা গণভবনে ভুয়া ভোটের পরে পার্টি দিয়েছিলেন, যেখানে আমাদের সিভিল সোসাইটি, মিডিয়া, শিল্পী, সাহিত্যিকরা গিয়ে চা খেতে খেতে অট্টহাসিতে ফেটেছেন। যেই দেশে ভোট হলো না সেটি কালো দিন, জনগণের অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন, সেই অপরাধে অভিযুক্ত এই প্রশাসনের লোকগুলো। এই প্রশাসনের লোকগুলো, আমি রিসেন্টলি কক্সবাজার থেকে ঘুরে এলাম, সেখানে 700 একর জমি বনভূমি তারা অধিগ্রহণ করেছিল। সেখানে তাদের নিবিড় প্রশিক্ষণ হবে। কি প্রশিক্ষণ? জনগণের থেকে কি করে দূরে যাওয়া যায়, কি করে সেই ব্রিটিশ রাজতন্ত্র কায়েম করা যায়, কি করে নিজেদেরকে লাট বাহাদুর ঘোষণা করা যায়। আপনি জানেন যে জেলা প্রশাসক শব্দটি, এটির অনুবাদ আমি অনেক দিন থেকে বলছি, ডিস্ট্রিক্ট কমিশনার কিংবা জেলা কমিশনার হতে হবে, যেমন বিভাগীয় কমিশনার। সেখানে তো সে প্রশাসক বলেনি। এই অনুবাদ তারা নিজেরা করে নিয়েছেন। আমি কক্সবাজার জেলায় দেখে আসলাম, জেলা প্রশাসকের বাংলো হচ্ছে সবচেয়ে উঁচুতে, সবচেয়ে সুন্দর, তার গাড়ির নাম্বার প্লেট হচ্ছে 1 নাম্বার। একজন প্রজাতন্ত্রের কর্মচারী তিনি এই কাজ করেন কি করে? সেখানে রাজনীতিবিদ রয়েছেন, নির্বাচিত মেয়ররা রয়েছেন, নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন, অথবা আগামীতে হবেন, যারা সঠিকভাবে নির্বাচিত হবেন। আমরা এখনই যদি পরিশুদ্ধ না করি আমলাতন্ত্রকে, তাহলে এই আমলারা বাংলাদেশ রাষ্ট্রকে আরও অধপতিত জায়গায় নিয়ে যাবেন, এবং তার সাথে সামরিক আমলারা যুক্ত হবেন, এবং বাংলাদেশ তার গণ অভ্যুত্থানের যে ফসল ঘরে তোলার কথা ছিল তার কিছুই পাবে না। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, জনপ্রশাসন সংস্কার কমিশন কিন্তু এখনও এটা চূড়ান্ত করেনি এবং সরকারের কাছে জমাও দেয়নি। কিছু বিষয় নিয়ে তারা কথা বলছিল, এতেই তারা এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। প্রথমত আমি বলি, আমি আপনার অনুষ্ঠানে এসেও বলেছি যে প্রশাসন সংস্কারের জন্য কমিশনের প্রধান প্রশাসনের বাইরের লোককে নিয়োজিত করতে হবে। তা না হলে আপনি কি করবেন? আপনি সেই ভেতরের সব কিছু আপনি জানেন, আপনি একটু মলম লাগিয়ে উইন্ডো ড্রেসিং করে সংস্কারটি নেবেন, সেই উইন্ডো ড্রেসিংটা পর্যন্ত তারা মেনে নিতে পারছে না। আজকে যদি রেভলিউশনারি সংস্কার লাগে, গেম চেঞ্জিং সংস্কার লাগে, যেটি আমাদের প্রয়োজন, সেখানে তারা কিভাবে রিয়্যাক্ট করবেন? দেখুন, আপনি যেটি বলেছেন তারা আলোচনা শুনেছেন, এবং সেটি কিন্তু পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবনা না। আমরা যেরকম অনেকভাবে আংশিক করছি, এই যে 3 তারিখে কেউ সাবমিট করবেন, 7 তারিখে সাবমিট করবেন, নির্বাচনী সংস্কার বলি, দুর্নীতি দমন সংস্কার বলি, তারা আপনাকে চোখ রাঙাচ্ছে, আপনি আলোচনাই করতে পারবেন না। তারা হচ্ছে ধরাছোঁয়ার বাইরের মানুষ, এবং তারা কেন এই মৌকা পেয়েছে? কারণ 5ই আগস্টের পরে আপনি তাদেরকে যেই কঠোর, আমি ভেবেছিলাম 5ই আগস্টের পরে পরবর্তী 60 মিনিটসে সরকার ওত নেওয়ার, আপনি 60 জন সচিবকে বাড়ি পাঠিয়ে দিবেন, এবং এটা ছিল বাংলাদেশের জন্য গোল্ডেন ডে হতে পারত। কেননা ওনারা সবাই গত সরকারের তল্পিবাহক ছিলেন, ওই রাজনীতির ধারক বাহক ছিলেন, এবং গোপালগঞ্জের পরিচয় অথবা গোপালগঞ্জের দূরবর্তী কোনো অবস্থান থেকে নিজেকে জানান দিয়ে তারা প্রশাসনে করেছিলেন। এবার আসি মেধার প্রশ্নে, দক্ষতার প্রশ্নে, যোগ্যতার প্রশ্নে, নিরপেক্ষতার প্রশ্নে। প্রশাসনের ডেপুটি সেক্রেটারির উপরে যত লোক এখন রয়েছেন কিংবা নিচের দিকে, তারা সবাই ফেল করবেন এই 4টি প্রশ্নে। তার মেধা আছে, আমরা প্রমাণ পাইনি। ক্লাসে ফার্স্ট বয় হওয়া আর বাংলাদেশ রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হওয়া এক না। সেই মেধার প্রকাশ আপনি কাজে দেখাবেন, সেই সাহসের প্রকাশ আপনি কাজে দেখাবেন, সেই একাগ্রতা আপনি কাজে দেখাবেন। তারা সবাই ফেল করেছেন সেটি করতে গিয়ে। বিনিময়ে তারা কি করেছেন? দলীয় কর্মচারী, একটা ওয়ার্ডের কর্মচারীর চেয়েও তারা খারাপভাবে নিজেকে উপস্থাপন করেছেন। তারা বিগত নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন। আপনি জানেন 2007 জানুয়ারির নির্বাচনে কতজন অংশ নিয়েছিলেন। তারা পিএসসির মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, একজন রাজকবি হয়েছেন। তিনি কিছুদিন পর 32 নাম্বার নিয়ে কবিতা লিখতেন তার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য। এই লোকটি প্রায় $500 বিলিয়ন শেখ মুজিবের জন্মদিন পালনের মুখ্য সমন্বয়ক ছিলেন, এবং এই লোকটি বাংলাদেশের সমস্ত মেধাবী মানুষকে দমিয়ে রেখে নিজেকে এবং নিজের ভাইকে উপস্থাপন করেছিলেন সরকারের সবচেয়ে যোগ্য সচিব হিসাবে। তাহলে মেধার ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই। এখন আপনি যদি মেধা, দক্ষতা, যোগ্যতা, একাগ্রতা, নিরপেক্ষতা, এদের প্রত্যেকের উচিত হাফ শার্ট পরে আমরা জনগণের সেবক হিসাবে গ্রামে গঞ্জে চলে যাওয়া এবং জেলা শহরে বিচরণ করা। সেবার ধারে কাছেও নাই। তারা হচ্ছে মানুষের সাথে দুর্ব্যবহার করেন। আপনি জানেন যে তাদের সমালোচনা করার জন্য অতীতে কতবার শাস্তি দেওয়া হয়েছে। একজনকে আপা বলার কারণে, একজনকে ভাই বলার কারণে। বাংলাদেশে আপা বলা আর ভাই বলা অপরাধ। তাকে স্যার বলতে হবে কেন? সে কিসের স্যার? আপনি কি আপনার কর্মচারী চাকরকে স্যার বলেন? আপনি তো সেবককে বলেন না। এই কারণেই তারা মাথায় উঠে গেছেন। আর
সবচেয়ে ক্ষতি হয়েছে যে রাজনীতি যখন কলুষিত হয়, আপনি যখন বিরাজনীতিকরণ বাজারে ছাড়েন, আপনি যখন নির্বাচনহীনভাবে টিকে থাকেন, তখন তারা মৌকা পেয়ে যায়। তারা বুঝতে পারে যে এই সরকারের কোনো শিকড় নাই, তাদের কোনো দুই একটা লোক ছাড়া আওয়ামী লীগ বলে কোনো দল বাজারে ছিল না, অতএব প্রশাসন দিয়েই শেখ হাসিনা দেশ চালিয়েছেন। তার সাথে যুক্ত হয়েছে ডিজিএফআই এবং সামরিক প্রশাসন। শেখ হাসিনার জন্য এই দুটি ছাড়া, আর পুলিশ আর র্যাব ছাড়া আর কারোর সাথে কথা বলার দরকার ছিল না। এবং এরা প্রত্যেকেই, আপনি দেখবেন নির্বাচনের পরে তারা বলেছেন তারা এই বিজয়ের হিস্সা চায়, তারা এর বিনিময়ে তাদের পদ পদবি চায়, নিজেরা নিজেদেরকে পদোন্নতি দেয়। বলতে তো এই সরকার আমরা এনেছি, এই সরকার আমরা এনেছি, আপনি ভাবতে পারেন নিজেরা নিজেদের পদোন্নতি দিয়েছেন কোনো রকমের পরীক্ষা ছাড়া, কোনো রকমের মূল্যায়ন ছাড়া। এবং প্রশাসনের লোকগুলো, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, তারা এক একজন বড় মাপের ক্রিমিনাল। তাদেরকে আপনার অভিযোগ তদন্ত করতে হবে, দুর্নীতির অভিযোগ, অসদাচরণের অভিযোগ এবং আপনার অব্যবস্থাপনার অভিযোগ। আমরা বারবার রাজনীতিবিদদেরকে ধরি, তারা যেহেতু জনসম্মুখে থাকেন, কিন্তু কলকাঠি নাড়েন এই প্রশাসন। এই সরকারের যতটা ব্যর্থতা তার 50 ভাগের জন্য এই প্রশাসন দায়ী। দেখুন, যখন ভালো রাজনীতিবিদ থাকে, আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলবো, তোফায়েল আহমেদের কথা বলবো, তরিকুল ইসলামের কথা বলবো, সেখানে আপনি প্রশাসনকে খুঁজে পাবেন না, যেটি তার ন্যায্য রোল। কিন্তু যখনই দুর্বল লোক মন্ত্রী হয়, অনির্বাচিত হয়, অথবা যিনি ঘুষখোর হন, দুর্নীতিবাজ হন, প্রশাসন আপনার ঘাড়ে উঠে বসবে। এখন সরকারটি ভদ্রলোকের সরকার, এই জন্য প্রশাসন চোখ রাঙানির সুযোগ পাচ্ছে। এই সরকারকে মনে করতে হবে যে এই প্রশাসন থেকেই সবচেয়ে বড় দুর্যোগের ঘটনা ঘটবে। তারা মাত্র তাদের চোখ রাঙানি শুরু করেছেন, এতদিন সহ্য করেছেন। তারা আসলে ভয় পেয়েছিলেন তাদের কী ধরনের শাস্তি হতে পারে। আপনি যদি 100 জন 200 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে ফেলতে পারতেন, মামলাগুলো দিতে পারতেন, অভিযোগ করতে পারতেন। আপনি শুধু 3টি নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আলাদা করেন। আমরা জানি ডিসির কাছে কেমন নগদ ক্যাশ লেনদেন হয়েছে। অ্যাবসলিউটলি ওপেন, এটি ওপেন, এটি তারা গর্বের সাথে বলতেন। এরা এখন, আপনি তাদের ব্যাপারে কোনো তদন্তে হাত দেননি, আপনি তাদের অভিযোগ তদন্ত করেননি, আপনি শাস্তি দেননি। এবং তারা যেইভাবে নিজেদেরকে পদোন্নতি দিয়ে দিয়ে এই জায়গায় এনেছে, দেখুন আমি এখন একটা সত্যি কথা বলি, এই প্রশাসনের লোকদের স্যুটের সাইজ চেঞ্জ করতে হবে। তারা 2 সাইড বড় স্যুট পরেন। এটা বাংলাদেশের এই প্রশাসকরা বা পৃথিবীর কোথাও নেগোসিয়েশনের জন্য ফিট না। তাদের ইংরেজির দক্ষতা ফেরত আনতে হবে, অতীতে ছিল। তাদের প্রেজেন্টেবল হতে হবে, তাদেরকে দেখতে প্রেজেন্টেবল হতে হবে। তারা কেউ কেউ আনকুদ, কাজে ওই জায়গাগুলো ঠিকঠাক করে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা প্রশাসনে থাকার যোগ্য। দেখুন, প্রতিটা স্তরে আপনার পরীক্ষা নিতে হবে, এটিকে তারা ভয় পাচ্ছেন। কেননা তারা ওই উপরের স্তরে আর পরীক্ষা দিতে চান না। তাদের পরীক্ষার একটাই, গোপালগঞ্জে বাড়ি কিনা, শেখ হাসিনা তাকে চিনেন কিনা। এই পরীক্ষা থেকে দেশকে বেরিয়ে যেতে হবে। আমরা বিএনপির পরিচয় তাদেরকে পরিচিত হতে দেখতে চাই না। দেখুন, অতীতে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে আমরা বঞ্চিত প্রশাসনের কর্মকর্তা ভাবতে চাই। সে বিএনপি না জামাত, এটি কিন্তু আরেকটা গর্হিত পরিচয়, এক্স্যাক্টলি আওয়ামী লীগের পরিচয়। আমরা ওই প্রশাসন চাই না। কাজেই আপনি রাষ্ট্রের কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারীর জায়গায় ফেরত আনেন। এবং তারা যে আন্দোলন শুরু করেছেন, দেখুন তারা যেই ওথ নিয়েছেন, যেই প্রোটোকল সাইন করেছেন, সেখানে সে সমাবেশ করতে পারেন না, সেখানে তিনি মতামত দিতে পারেন না। অতীতে তারা এগুলা জানতেন, এখনও জানেন, কিন্তু তারা যেহেতু তাদের উপরে খড়গ নামছে না, তদন্ত হচ্ছে না, কেউ জেলে যাচ্ছে না, অভিযুক্ত হচ্ছে না, এই জন্য তারা আশকারা পেয়ে গেছেন। আপনি খুব কঠোরভাবে দমন করবেন, নাহলে কিন্তু এটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ছড়িয়ে যাবে এবং সরকারের পক্ষে খুব কঠিন হবে। আর তার সঙ্গে নাশকতা তো আছেই। আমার ধারণা সচিবালয়ের নাশকতা এবং সচিবদের বাসার নাশকতা, এগুলোর সাথে এই প্রশাসনের আন্দোলন যুক্ত। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আশরাফ কায়সার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি গুরুতর অভিযোগ করেছেন। অভিযোগটি হলো যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা কি সে আবার পুরনো মডেলে যাব? দেখুন, যখন সরকার দুর্বল হয়, যখন সরকার তার দিক নির্দেশনা ঠিক না রাখে, অ্যাক্টিভ না হয় এবং যে সমস্ত স্বার্থান্বেষী মহল অতীতে বেনিফিট পেয়েছে তাকে আপনি দমন না করেন, তাহলে যা হবে আজকে দেশে তাই হচ্ছে। আপনি ডিজিএফআইকে আমরা গত সরকার চালাতে দেখেছি। আমি পরিষ্কার করে বলি, কার এলসি হবে কার এলসি হবে না ডিজিএফআই ঠিক করেছেন। নিউজ রুমে কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না ডিজিএফআই ঠিক করেছেন। কে এমপি হবেন কে এমপি হবেন না ডিজিএফআই ঠিক করেছেন। তাহলে বাকি থাকলো কি?
এখন ডিজিএফআই প্রথম কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিল, যেহেতু তাদের আয়নাঘর আছে, গুম খুনের সাথে তারা যুক্ত। সরকারের ঘাড়ে ডিজিএফআই উঠে বসেছে এবং তার অনেকগুলো সেগমেন্ট আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল করতে চাচ্ছে, এখন দেখুন তারা একটি সরকারের পতন ঘটাতে পেরেছে, তাদের আহ্বানে লোক রাস্তায় নেমেছিল। একটি রাজনৈতিক দল নিজের পায়ে করতে পারে না, কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপার না। এবং আপনি যদি কোনোভাবে কিংস পার্টির গন্ধ নিয়ে রাজনৈতিক দল করেন, আমি আপনাকে আজকে লিখে দিচ্ছি, ওই দলের কোনো ভবিষ্যৎ নাই। বাংলাদেশের জনগণ 5ই আগস্টে যেরকম রাস্তায় নেমেছিল, 5ই আগস্টে একটা কিংস পার্টিকেও আপনার বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। আর যদি ডিজিএফআই আপনাকে রাজনৈতিক দল করতে হেল্প করে, কোনো কথাই নেই, তাতে আরও কোনো ভবিষ্যৎ নাই। এখন কি হয়েছে দেখুন, সবার লোভ হচ্ছে পতিত শক্তির রাজনৈতিক ক্ষমতার দিকে। এখন যেই কাউন্সিলররা ছিলেন, যারা স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন, তাকে আপনি আমি সবাই চিনি, তারাই হচ্ছে ছোট ছোট শেখ হাসিনা, ঘরে ঘরের ওবায়দুল কাদের। এখন তাদেরকে নিয়ে যদি আপনি মিটিং মিছিল করেন এবং বলেন যে সব কাউন্সিলর খুনি ছিল না, তাহলে আমরা উদ্দেশ্য বুঝে যাই। আমি বলে যাচ্ছি, সব কাউন্সিলর খুনি ছিলেন, তাদের কোনো ভিন্ন রোল ছিল না। আপনি মোহাম্মদপুরের কাউন্সিলরকে দেখেন, আপনি জিগাতলার কাউন্সিলরকে দেখেন, গুলশান দেখেন, বনানী দেখেন, বাংলাদেশের ঢাকার বাইরে দেখেন, সবাই আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল অথবা আগ্নেয়াস্ত্রধারীদেরকে নিয়ে চলাচল করেছে এবং তারা ভেবেছে তাদের হেলমেট বাহিনী, লাঠি, আগ্নেয়াস্ত্র এগুলো দিয়ে তারা আন্দোলন শেষ করে দিবেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সহস্তে যারা খুন করেছে তাদের নাম কাউন্সিলর, তাদেরকে নিয়ে কি করে বৈষম্য বিরোধী আন্দোলন সমাবেশ করে এবং বলে তারা সবাই খুনি ছিলেন না। তার মধ্যে গূঢ় আপনার রাজনৈতিক অভিলাষটি হচ্ছে, এরা যেহেতু একটি পাটাতন তৈরি আছে, এলাকার সবাইকে চেনে এবং তাদেরকে কেউ কেউ ভোট দিয়ে নির্বাচিতও করেছে, যদিও কাউন্সিলররা প্রকৃষ্ট ভোটে নির্বাচিত হননি, দলীয় ভোটে হয়েছেন। এই জায়গায় যখনই কেউ যায়, তাকে আমার মনে হয় যে সামরিক গোয়েন্দা সংস্থা এই কাজে তাকে হেল্প করেছে এবং লক্ষণ দেখে আমরা বুঝতে পারি। দেখুন, আমরা 77-78 থেকে সামরিক গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে দেখতে পাই। এখন রিজভী আহমেদ যেমনটি বলেছেন যে প্রথম কথা, বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল করবে। দেখুন, আমি প্রথম দিন থেকে বলছি, ভোটের বাক্সে আমি বৈষম্য বিরোধীদের নির্বাচনী প্রতীক দেখতে চাই এবং সেটি করার জন্য আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে। আপনার হাতে এখনও 12 মাস কিংবা 14 মাস সময় রয়েছে। আমি যদি সবচেয়ে আগেও নির্বাচন দেখি, আপনি দল করুন, আপনি জনসভা করুন, আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করুন, মাঠে ঘাটে দৌড়ান, আপনি সরকার থেকে বেরিয়ে যান। নাহিদ, আসিফ এবং মাহফুজকে সরকার থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে তাদেরকে আমার জাতীয় পার্টির লোকগুলোর মতো মনে হচ্ছে। সরকারেও থাকবে, বিরোধী দলেও থাকবে, ডিজিএফআইয়ের সাথে দল গঠন করে নির্বাচনে ক্ষমতায় যেতে চাচ্ছে। এটি যদি সম্ভব হতো, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের নাম ভিন্ন হতো এবং শেখ হাসিনা আরও 50 বছর টিকে থাকতো। এরা যদি এই কাজ করে থাকে, তাহলে আপনি মনে রাখবেন তাদের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আমি যদি এখন দেখি ডিজিএফআই কি করে এই জায়গায় ঢুকে গেল, দেখুন, আপনি নির্বাচিত হয়ে আসবেন অথবা গণ অভ্যুত্থান করে আসবেন, তারপরে আপনার দুই ঘাড়ে দুটি শক্তি এসে বসবে। একটির নাম বেসামরিক প্রশাসন আর একটির নাম মিলিটারি প্রশাসন। দুটি থেকে আপনি নিজেকে বিচ্যুত রাখবেন, তাহলে একমাত্র রাজনৈতিকভাবে আপনি পরিশীলিত হবেন। এখন বেসামরিক প্রশাসন যখন বুঝতে পেরেছে যে তাদের এখন স্বপ্নভঙ্গ হওয়ার সময়, তাদের অনিয়ম এখন আর থাকবে না এবং তাদেরকে কেউ আর ডাকেনি যে আমাকে সহযোগিতা করা হোক, কিন্তু তারা আগ বাড়িয়ে করছে। আপনি খেয়াল করে দেখবেন, প্রধান উপদেষ্টা যেখানেই যান সেখানে এত লোকের সমাবেশ কেন থাকে? নিরাপত্তা বাহিনীর। জাতিসংঘে 7 জন নিয়ে যাবেন বলে উনি শিরোনাম করেছিলেন, পরে আমরা 54 জনকে দেখলাম। এই 54 জন কারা? এই 54 জন সব শেখ হাসিনার সাথে যারা ছিলেন তারা। কাজেই আমরা একটা অদ্ভুত সময়ে বাস করছি। এখন আমার মনে হয় ডিজিএফআই বলি, সরকারে থেকে রাজনৈতিক দল করা বলি, কোনোটাই আখেরে ভালো ফল বয়ে আনবে না। বৈষম্য বিরোধীদের মানে শেখ হাসিনার অপশক্তির আগেই তাদের ভুল কৌশলের কারণে রাজনীতির মাঠে পরাজিত হবেন। রিজভী সাহেব আরেকটা অভিযোগ করেছেন, যেটা আমরা অতীতে দেখেছি, যে মানুষজনকে গোয়েন্দা সংস্থা গিয়ে বলছে যে আপনারা অমুক অমুকের সাথে যোগাযোগ করেন। এটা কি করে হয়? তাহলে কি রাজনৈতিক দল কিভাবে তৈরি হবে? এই গোয়েন্দা সংস্থাগুলোর আপনার টার্মস অফ রেফারেন্স বা প্রোটোকল ঠিক করে দিতে হবে। এদের কাজ কি? ধরেন, আমি কিন্তু মনে করি যে র্যাবকে আপনার বিলুপ্ত করতে হবে, কারণ এত স্ক্যান্ডালাস ইনস্টিটিউশন বাংলাদেশের ইতিহাসে ছিল না। এবং র্যাব 3 ধরনের অপরাধ করেছেন। একটি হচ্ছে সরকারের প্রধানের ইঙ্গিতে করেছেন, গুম, খুন ইত্যাদি। আরেকটি হচ্ছে কন্ট্রাক্ট কিলার হয়েছিলেন, এটি একটি খুনি বাহিনী। আরেকটি হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে করেছেন, আমি আমার খালাতো ভাই তার খালাতো ভাই। তো এখন আপনি ডিজিএফআইয়ের দিকে তাকান, ডিজিএফআইয়ের টার্মস অফ রেফারেন্স কি? ডিজিএফআই একটি চ্যানেলে সংবাদ পাঠিকাদেরকে শাড়ি সরবরাহ করত,
এই কথাটা আমি এজন্য বলি, তার টার্মস অফ রেফারেন্সকে রিডিকুল করার জন্য। তিনি ঠিক করে দিতেন কোন ব্যবসায়ী কোন কাজ করবেন আর কোন ব্যবসায়ী করবেন না। তিনি ঠিক করে দিতেন প্রেস ক্লাবের সভাপতি কে হবেন, সাধারণ সম্পাদক কে হবেন, এবং এফবিসিসিআই থেকে শুরু করে যত সব জায়গাতেই। কাজেই একদিনেই সে এখান থেকে হাত গুটিয়ে ফেলবে, এটিই তো তার অভ্যাস। তাকে যেই কারণে বানানো হয়েছিল ওই কাজ উনি শেখেনই নাই। ওই যে পেশাগত দক্ষতা, কেন আপনার ফোর্সেস ইন্টেলিজেন্সকে বাজারে রাখা হয়েছে এবং সরকার প্রধানকে তারা সহযোগিতা করবে, ওই কাজ যদি তারা জানতো শেখ হাসিনার পতন 5 তারিখে হয় না। ওই কাজ যদি তারা জানতো ভারতের আধিপত্যে বাংলাদেশ চলে যায় না। বাংলাদেশ ওয়াজ লিটারেলি আ কলোনি অফ ইন্ডিয়া। এই কাজ যদি তারা জানতো এটা হতো না। তাদের কেউ কেউ অন্তত ঘুরে দাঁড়াতেন দেশপ্রেমিক বলে। দেখুন, দেয়ালের মধ্যে লিখে রাখা বা বিল্ডিংয়ের উপরে বাংলাদেশ আমার অহংকার, বাস্তবে কাজ করা বাংলাদেশ আমার অহংকার, তার মধ্যে পার্থক্য আছে। কাজেই এই লোকগুলো, এই গোষ্ঠীগুলো, এই প্রতিষ্ঠানগুলো আপনার অনিয়মে ভরা, এবং তাদের হাতে আপনি অস্ত্র দিয়েছেন, অর্থ দিয়েছেন, টেলিযোগাযোগ ইকুইপমেন্ট দিয়েছেন, এবং আপনি আশকারা দিয়েছেন আপনার বেডরুমে ঢুকে যাওয়ার, ড্রয়িং রুমে ঢুকে যাওয়ার। এখন তারা কি করবে? এখন সরকার প্রধানের উচিত তাদেরকে পরিষ্কার বলে দেওয়া, আপনারা অফিসে ফেরত যান, আপনারা বাড়িতে চলে যান, এবং কেউ কেউ চাইলে চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারেন। আপনার যোগ্যতা আমাদের আর প্রয়োজন হবে না। আপনার যোগ্যতা কি? আপনার যোগ্যতা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা কে কার সাথে রাজনীতি করবে। আপনার যোগ্যতা হচ্ছে দল ভাঙা। আপনার যোগ্যতা হচ্ছে নতুন দল গঠন করা। এটি যদি ডিজিএফআই পারতো, বাংলাদেশে আরও 50টা নতুন রাজনৈতিক দল থাকতো। আপনি জানেন গত 7 জানুয়ারিতে যারা ডিজিএফআই এর হয়ে নির্বাচন করেছিল তাদের এখন পরিণতি কি? তারা একজন 4 মাস একই রুমে বন্দি, নিজেকে নিজে বন্দি করে রেখেছেন, কারণ তার পাশের রুমে যাওয়ার কোনো নৈতিক জোর তার নাই। সেই নারায়ণগঞ্জের নেতা যিনি বিএনপি করতেন তিনি কোথায় আছেন? এবং ঝালকাঠির জন ধরা পড়েছেন। ডিজিএফআই একটা দরিদ্র রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে পারে, যেটি টাকা পয়সার, যেটি অস্ত্রের, এবং যেটি হচ্ছে জনগণের সমর্থনপুষ্ট না। কাজে বৈষম্য বিরোধীদের মতো এরকম পপুলার দল তারা যদি ডিজিএফআই এর সাথে যায়, এটি ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এখন ঘটনা হচ্ছে যে একে আপনি অন্যান্য কাজও আপনার প্রয়োজন হবে না, তারা অনিষ্ট করতে পারে বেশি, যেটা ন্যায়নিষ্ঠতার চেয়ে। কাজে এই দেশ এখন একটা নতুন বাংলাদেশ, নতুন আমলা আমাদের দরকার, নতুন সামরিক ব্যুরোক্রেসি আমাদের দরকার, এবং যেখানে আপনার যোগ্যতা এবং মেধা বিবেচিত হবে। কে কাকে চিনি, কার জন্ম কোন বগুড়ায় কিংবা গোপালগঞ্জে, এগুলো যেন পরিচয় না হয়। আপনি যে প্রশ্নটি করেছেন যে এখন এই সংস্থাগুলোকে আপনার সংস্কার করতে হবে। আমরা বাইরের অনেক সংস্কার করছি, 11টি কমিশন কিংবা 15টি কমিশন। সামরিক বাহিনীর সংস্কার কমিশনটি কোথায়? কারণ তারা আবার নিজেরা ঠিক করেছেন তারা সংস্কার করবেন নিজেদের মতো, নিজেরাই বুঝে বুঝে এদিক ওদিক করবেন, বাইরের কাউকে যুক্ত হতে দিবেন না। আবার উদাহরণ যখন দেন তখন বিশ্বের গণতান্ত্রিক দেশের উদাহরণ দেন। তার মানে হচ্ছে যে যুক্তি দিয়ে দেখান যে আমার জন্য যেটি সুবিধা সেটি আমি রাখবো, যেটি অসুবিধা সেটাতে একমত হব না। আমরা পুরনো আরেকটি লক্ষণ দেখছি যেটি খুব আতঙ্কজনক। সেটি হলো, আপনি জানেন, আপনি বলছিলেন যে মিডিয়াতে তারা কিভাবে নাক গলাতো, এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখন থেমে নেই। কিন্তু আমাদের এটাও জানা রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা একেবারে চান না যে গোয়েন্দা সংস্থা মিডিয়াতে নাক গলাক, কিন্তু গলাচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক কি, সেটা হলো যে কিছু কিছু সাংবাদিক যারা এখন মিডিয়া চালাচ্ছেন তারা এটাকে সৌভাগ্যবান মনে করছেন নিজেদের, যে ডিজিএফের সাথে তাদের একটা যোগাযোগ তৈরি হয়েছে। এই যে মনোবৃত্তি, এটাতে বেরিয়ে আসার উপায় কি? দেখুন, আমি শুরু থেকেই বলছি, ফ্যাসিজম বা ফ্যাসিবাদ শুধু একটি শাসনের পতন না, এটি মনোজগতে আপনার যে উপনিবেশ তৈরি হয় সেটির পতন হতে হবে। সেই উপনিবেশটা কি? সেই উপনিবেশটা হচ্ছে পাওয়ার সেন্টারের কাছে থাকা। পাওয়ার সেন্টারের নাম গণভবন, পাওয়ার সেন্টারের নাম বঙ্গভবন, পাওয়ার সেন্টার সচিবালয়, পাওয়ার সেন্টার ডিজিএফআই কিংবা র্যাবের হেডকোয়ার্টার। এবং আমাদের সমাজের সব পেশাজীবীরা ওই পাওয়ার সেন্টারগুলোর কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছেন। এখন ডিজিএফআই যেরকম তার কাজ একদিনে বন্ধ করবেন না, সেরকম এই সাংবাদিকরাও তো জানেন না, কারণ উনি তো সাংবাদিকতা শেখেননি, উনি তো নিউজ রুমের কেউ না। উনি সকালবেলা ডিজিএফআইতে গিয়ে আপনার ব্রেকফাস্ট করতেন এবং এখনও চেষ্টা করতেন। এই সাংবাদিকরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন বা 5ই আগস্টের খুব জড়িত ছিলেন, পক্ষে ছিলেন। সেটি আমি বলছি, তারা এখন ভাবছেন, দেখুন সবই ঘটছে সরকারটি দুর্বল বলে, সরকারটি যথেষ্ট সবল না, এবং সরকারটি তৎপর না, এবং সরকারটি খুব স্পিডে আপনার কোনো কিছু কার্যকর করছেন না। দেখুন আমি বলি, এই সরকার অনেকটা শেখ হাসিনার সরকারের মতো আচরণ করছেন। কীরকম? নির্বাচন কমিশন গঠন, এটি তো আপনি হাসিনার আইনে করলেন। যেটি একটি সংস্কার কমিশন চলছে, গঠন প্রক্রিয়া তো আপনি ভিন্ন করতে পারতেন, আপনি অর্ডিন্যান্স করে আইন সংস্কার করতে পারতেন। পরে সেই অর্ডিন্যান্স রেটিফাইড হবে কিনা সেটা পরে দেখা যাবে। আবার আপনি যখন দুর্নীতি দমন কমিশন করলেন, আপনি একই কাজ করলেন।
এমনকি সচিবালয়ে আগুন লাগার পরে আপনি যখন 7 দিনের সময় দিয়ে কমিশন করলেন বা 3 দিনের সময় দিয়ে প্রথমে কমিশন করলেন, সেটিও শেখ হাসিনা স্টাইল। তাহলে মানুষ আসলে কি দেখছে, যে ওই সরকারেরই একটা ছায়া এই সরকারের উপরে ভর করেছে, কিংবা প্রেতাত্মা। প্রেতাত্মা বেটার, কারণ সচিবালয়ে যারা আছেন তারা ওই সরকারের প্রেতাত্মা। তাহলে গণমাধ্যম তো এর বাইরে না, কিংবা বিচার বিভাগের বাইরে না। তারা চেষ্টা করছেন যে ঠিক আছে, আমি 5ই আগস্টের সমর্থক ছিলাম, কিন্তু এখন ডিজিএফআই আমাকে এমনও লোকে বলেছে যে শেষ পর্যন্ত তারাই শক্তিশালী থাকবে। অভ্যুত্থান হয়েছে ঠিক আছে, কিন্তু ডিজিএফআই, আর্মি, র্যাব এবং প্রশাসন এদের সাথেই থাকতে হবে। অতএব আপনি যাদের নাম বলছেন তারা ওইটা বিশ্বাস করে তারা ওই জায়গায় গিয়েছেন এবং তারা নিজেদেরকে আগ বাড়িয়ে উপস্থাপন করছেন, যাতে প্রতিষ্ঠানগুলো ভাবে যে তাদের লোকজন কিন্তু বাজারে রয়েছে। এখন আমরা যে পরিবর্তনটা চাচ্ছি সেটা কিন্তু ব্যক্তির সংস্কারেরও পরিবর্তন, যে আপনি ডিজিএফআই অফিসে গিয়ে সাংবাদিকতা শেখার চেষ্টা করবেন না, আপনি র্যাবের অফিসে গিয়ে মানবাধিকার প্র্যাকটিস করার চেষ্টা করবেন না, কিংবা র্যাবের টাকায় সিনেমা বানাবেন না সুন্দরবনের উপরে। আমরা অনেকেই তো অনেক ধরনের অপকর্মে যুক্ত ছিলাম। দেখুন, লেয়ারিং যদি আমি করি, সেখানে আমি অন্তত 50টা লেয়ার করতে পারবো। ফ্যাসিজমের অংশীদার হয়েছিলেন এই সমাজের এমনকি সৃজনশীল লোকরা, শিল্প সংস্কৃতির লোকরা, গণমাধ্যমের লোকরা। আপনাকে আস্তে আস্তে এটি কিন্তু অত সহজ না, কারণ আপনাকে পুনর্বাসন কেন্দ্রেও যেতে হতে পারে। আপনার মনোজগতে চেপে আছে এক ব্যক্তির শাসন, মনোজগতে চেপে আছে ওই ভদ্রমহিলাকে হ্যাপি করতে পারলে চোখে দেখতে পাচ্ছেন 10 কাঠার একটি প্লট, অথবা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের টিকিট, অথবা দেখতে পাচ্ছেন কোনো একটা হাই কমিশনে আপনি প্রেস মিনিস্টার। এখন এই জায়গাটি আমাদের মাথা থেকে সরাতে হবে। যেমন নিজের যোগ্যতায় আপনি যা পারেন সেইভাবে সংবাদপত্র চালান, সেভাবে নিউজ রুম চালান, সেভাবে আপনি চেষ্টা করেন কোনো একটি ইভেন্ট করতে। আমাদের ওই জায়গায় ফেরত যেতে হবে। 15 বছরের দুঃশাসন আমাদের সাহস চুরি করেছে, 15 বছরের দুঃশাসন আমাদেরকে আপোষকামী করেছে, 15 বছরের দুঃশাসন আমাদেরকে নিজের উপরে যে শক্তি সেখান থেকে সরিয়ে দিয়েছে। এটি আমাদের প্রত্যেককে বুঝতে হবে, এবং তারা কিন্তু আরও বেশি প্রতারিত হবেন। তারা এখন যেখানে দৌড়াদৌড়ি করছেন, হোয়াট ইফ এই সংস্থাগুলো তাদের আগের ক্ষমতা ফেরত পেল না? বিএনপি বা যারা আগামীতে ক্ষমতায় আসবে, বৈষম্য বিরোধীরা আসতে পারে, তাদেরকে বুঝতে হবে যদি তাই হয় আরও একটি গণ অভ্যুত্থানের জন্য বাংলাদেশ প্রস্তুত। আশরাফ কায়সার, নানান ধরনের ষড়যন্ত্র চলছে, নানান ধরনের মেকানিজম চলছে। চলচ্চিত্র পরিচালক সমিতির একটা ইলেকশন হওয়ার কথা, ইলেকশন হবে কিনা আমরা জানি না। সেই ইলেকশনে 2টো প্যানেল হয়েছে, এবং 2টো প্যানেলে 2জন সভাপতি দাঁড়িয়েছেন, যে দুজনই 3 তারিখেও চলচ্চিত্রের এফডিসিতে বৈঠক করেছেন এবং এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। তারা এইভাবে প্যানেলটি সাজিয়েছেন যে যেই পাশ করুক সেটা স্বৈরাচারের দূষর থাকবেন। এরকম নানান মেকানিজম কিন্তু নানান জায়গায় চলছে। নিশ্চিতভাবে চলছে। আমি আপনাকে 2টি উদাহরণ দিই। ফুটবল ফেডারেশনের যে চেঞ্জ হয়েছে সেটি ব্যক্তির চেঞ্জ হয়েছে। সালাউদ্দিনের জায়গায় তাবিদ আউয়াল হয়েছেন। বাকি লোকগুলোকে আপনি দেখেন, তারা 15 বছর ওখানেই ছিলেন, আশেপাশেই ছিলেন। শুধু ব্যক্তি সালাউদ্দিন মানে অনিয়ম করেছেন তা তো না, এরাও করেছেন, সহযোগিতা করেছেন। বিজ্ঞাপনী সংস্থাগুলোর অ্যাসোসিয়েশনে আপনি নেতৃত্ব বদলিয়েছে, কিন্তু কারা এসছেন দায়িত্বে? যারা ওই সরকারের উচ্ছিষ্টের দ্বিতীয় অংশটি পেয়েছিলেন। সেরকমভাবে চলচ্চিত্রেও তাই হচ্ছে। আমরা এই যে রিসেন্টলি একটি উৎসব হলো চলচ্চিত্রের, সেইখানে 3 জন ডিরেক্টরকে, নামকরা ডিরেক্টর, এখন আবার সাহস করেছেন প্রতিবাদ করতে। তারা ইভেন বৈষম্য বিরোধীদেরকে অতিথি করার বিরোধিতা করেছেন, তারা একজন উপদেষ্টাকে অতিথি করার বিরোধিতা করেছেন। কত বড় দুঃসাহস! তারা কিন্তু শেখ হাসিনার ন্যারেটিভ বিক্রি করেছেন, তারা মুক্তিযুদ্ধকে অপব্যাখ্যা দিয়েছেন, তারা মুক্তিযুদ্ধকে শেখ মুজিবের যুদ্ধ বলে প্রচার করার চেষ্টা করেছেন, যেই লোকটি 9 মাসে বাংলাদেশ ভূখণ্ডে ছিলেন না। এবং তারা কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেন না। এবং তাদের কেউ কেউ, এই যে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর মতো, তাদের কেউ কেউ কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মুক্তিযুদ্ধ কি আপনাকে বলেছে কার লাশ শহীদ মিনারে যাবে সে নির্ধারণ করতেন আপনি? মুক্তিযুদ্ধ কি আপনাকে বলেছে ফ্যাসিজমের অংশ হতে, মানবতা বিরোধী অপরাধের সময় চুপ থাকতে? এবং এই যে দোকানগুলা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আবৃত্তি পরিষদ, এই যে 75টার মতো দোকান, সেই দোকানগুলোর একটাও 15 বছরে কোনো কথা বলেছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দলীয় অপকর্ম ছাড়া 15 বছরে আমি কিচ্ছু করতে দেখিনি। কাজেই এদেরকে মুখোশ খুলে দিতে হবে এবং এদেরকে মনে রাখতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। আমরা শুরুতে যে আলাপটি করছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের যে অ্যাসোসিয়েশন, 5 তারিখের 5 দিন আগে
তারা বলেছে এই আন্দোলন হচ্ছে জঙ্গিদের আন্দোলন, এই আন্দোলনে দুষ্কৃতকারীরা আছেন, এই আন্দোলনে নাকি সরকারের অব্যবস্থাপনা তৈরি হবে, ধারাবাহিকতা নষ্ট হবে, সরকার যেন সর্বোচ্চ বল প্রয়োগ করে এই আন্দোলনকে ধূলিসাৎ করেন। সেই তারাই আজকে সাহস পেয়েছেন রাস্তায় নেমে 48 ঘন্টার মধ্যে একজন সম্মানিত ব্যুরোক্রেটকে ওই কমিশন থেকে বিদায় করার। কারণটা হচ্ছে যে আপনি তো ওই বিবৃতি ধরে ধরে তাদেরকে ডেকে আনেননি, ডেকে এনে বলেননি যে এই বিবৃতি কেন দিয়েছিলেন। কাজেই আমরা অনেকেই কিন্তু এখন যারা মুখ লুকিয়ে গেছিল, তারা কেউ কেউ এখন আবার মুখ সমাজে দেখানোর চেষ্টা করছেন এবং তারা বলার চেষ্টা করছেন। আরও একটা কথা বলি আপনাকে, তাদের কারো মুখে শুনেছেন দেশে গণহত্যা হয়েছে? আমি শুনিনি। তাদের কারো মুখে শুনেছেন যে এই যে 2000-এর মতো মানুষ মারা গেছে, 30,000-এর মতো? আমি শুনিনি। তাদের কারো অনুশোচনা পেয়েছেন? আমি শুনিনি। এবং কেউ কিন্তু বলে না যে একটা চোরতন্ত্র আমার কায়েম এক হয়েছিল। পরিচিত লোক যার ছেলে সাংঘাতিকভাবে পুলিশ দ্বারা আহত হয়েছিল ওই সময়, তিনি বলেছেন এই গণহত্যা যৌথ। তাই আমি বললাম যৌথ কীরকম? বললো যে কিছুটা শেখ হাসিনা, কিছুটা বৈষম্যরা নিজেরা মেরেছেন, এবং প্রফেসর ইউনুস একজন স্নাইপার ছিলেন। মানে এইটার পরে কোনো সে যে মানুষ, তার যে মস্তিষ্ক আছে বা কাজ করছে, এটির কোনো প্রমাণ আমার সামনে নাই। কাজে এরকমদেরকে আপনি কিভাবে পুনর্বাসন করবেন, কিভাবে আপনি সামনে আনবেন, এই দায়িত্ব কিন্তু আমাদের ঘাড়ে রয়েছে। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশরাফ কায়সার। শুক্রবার রাজধানীতে বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে এবং সেই সংলাপে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি বেশ কয়েকটি কথা বলেছেন। মিডিয়া তার যে কথাগুলো শিরোনাম করেছে, যেমন একটি শিরোনাম করেছে যে ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না। উনি আরেকটা কথা বলেছেন যেটি একেবারে মৌলিক নতুন কথা, সেটা হলো ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত। প্রথমে বলি 17 বছর বয়সে ভোটার হওয়ার বিষয়টি। উনি শুক্রবার সকালে ঢাকায় সুধী সমাবেশে বক্তৃতা করেছেন। বলতে গেলে সব দলের লোক সেখানে ছিলেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন, এবং এটি ভালো হয়েছে। আমরা যেই বারবার বলে থাকি যে ভারতের অপকৌশল হলে আমরা ঐক্যবদ্ধ হই, এটি তারও একটি নিদর্শন। এখন উনি 17 বছরে যে ব্যাপারটি বলছেন, এটি বাংলাদেশে অনেকেই বলছেন যে কি করে গণতান্ত্রিক পার্টিসিপেশন বাড়ানো যায়, কেননা ভোট হচ্ছে গণতন্ত্রের শুরুর দিকের একটি পর্যায়, এবং সেখানে কি করে আপনি আরও বেশি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে পারেন, এটি কিন্তু বিবেচনা করা যেতে পারে। দেখুন, আপনি গত 16 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, অতএব ভোট দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটিকে আপনি ত্বরান্বিত করতে পারেন কিনা, সামনে আনতে পারেন কিনা, এটি হতে পারে। কিন্তু মূল যেটি বলেছেন যে আপনার ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন, এই জায়গাটিতে বাংলাদেশের বর্তমান সংকট ঘনীভূত হয়েছে। দেখুন, আমরা রাজনৈতিক দলগুলোকে প্রথম দিকে বলতে শুনি নাই যে একটি নির্বাচন হতে হবে। পরবর্তীতে অনেক ঘটনা প্রবাহ, আওয়ামী লীগের অনেক অপতৎপরতা এবং ভারতের বিভিন্ন অপকৌশল, তারপরে মনে হয়েছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সেটি কিন্তু দেশের স্থিতির জন্য ভালো হবে, অর্থনীতির জন্য ভালো হবে। গতকালকেও একটি আন্তর্জাতিক ব্যাংকের একজন প্রতিনিধির সাথে আমার কথা হলো, যিনি এশিয়া প্যাসিফিকে দায়িত্বে আছেন। তিনি বললেন যে তার অনেক বিনিয়োগকারীরা নির্বাচনের একটি দিনক্ষণের অপেক্ষায়, কেননা সবাই ভাবছেন যে নির্বাচিত সরকার উইল বি বেটার টু ডু বিজনেস, এরকম। কাজে আমরা মনে করি যে রূপরেখাটি কিন্তু আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। রোডম্যাপ যদি বলি যে আপনি আগামী 12 মাস কিংবা 14 মাসের মতো একটি নির্বাচন দেখছেন, কিন্তু এই ক্ষেত্রে সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য কতটা হবে, এটা হচ্ছে বোন অফ কন্টেনশন। এখন আমার মনে হয় প্রফেসর ইউনূস তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু পরিষ্কার করেছেন, তিনি ঐক্যমত্যের সংস্কার বা ঐক্যমত্যের সংস্কার কমিশন বলে একটি কমিশন করছেন, সবগুলো প্রথম 6টি কমিশনের প্রধানকে নিয়ে। এটি হচ্ছে কি, কেননা আপনি প্রথম রাউন্ড অফ সাজেশন যখন চেয়েছেন, কেউ কেউ 78টা সাজেশনও দিয়েছে, কেউ স্বাভাবিকভাবে 50টা দিয়েছে, আর যেইভাবে দলগুলোকে আপনার মাঠ ছাড়া করে রাখা হয়েছিল, তার মনে তো অনেক আকাঙ্ক্ষা থাকবেই। কিন্তু এখন আমাদের মনে রাখতে হবে যে আপনি মোটা দাগে সবাই একমত হচ্ছে এমন সংস্কার সুপারিশ কোনগুলো, তারপরে হচ্ছে প্রয়োজনীয় কিন্তু সবাই একমত না, তারপরে হচ্ছে কম প্রয়োজনীয় কিন্তু
বিচ্ছিন্নতা রয়েছে। এইভাবে যদি আমরা একটি সংস্কারের জায়গায় যাই, তাহলে কিন্তু সংস্কারের ব্যাপারে যে আকাঙ্ক্ষাটি তৈরি হয়েছে শুধুমাত্র স্টেক হোল্ডারদের না, দেশের মানুষেরও, সেটিও আপনি কিন্তু অনেকখানি পূরণ করতে পারবেন। প্রফেসর ইউনূস তার বক্তব্যে আরও কিছু কথা বলেছেন, যেমন কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলে আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে, যেটা কদিন আগে ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়। উনি কিন্তু আরও কয়েকটি কথা বলেছেন যে সব কয়েকটি কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে। আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যার যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই, নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। মানে উনি এখানে টোনটা হলো নির্বাচনটা দ্রুত যাতে করা যায়। আমার কাছে তার এই টোনটা অনেক ইতিবাচক মনে হচ্ছে, এবং আমার ধারণা রাজনীতিবিদরাও অনেকটা তাদের সংশয় দূর হবে। তবে যেটি উনি বলেছেন এটি খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা আপনাকে বলি, সব সংস্কার কমিশন অনেক মানুষের সাথে কথা বলেছেন। ভাবার কোনো কারণ নাই এগুলো তাদের সুপারিশে অন্তর্ভুক্ত হবে, নাও তো হতে পারে, আমাদেরকে এটা মেনে নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ওই কমিশনগুলো যে সুপারিশ প্রণয়ন করবেন সেটি রাজনৈতিক দলগুলো বা সবাই মিলে যে সব কিছু মেনে নেবেন সেটিরও কোনো ভাবার সুযোগ নাই। সেখানেও কিন্তু আপনি পিক অ্যান্ড চুজ করতে পারেন। কাজে প্রফেসর ইউনূস পরেরটার ইঙ্গিত দিয়েছেন, আমি আগেরটারও বলে রাখলাম, যাতে করে দেখুন আমাদের এখন মূল সমস্যা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এখন কেউ দেশের নাম বদলাতে চাইবে, সঙ্গীতের নাম, পতাকার চেহারা ইত্যাদি ইত্যাদি, এগুলো তার ব্যক্তিগত ড্রয়িং রুমে তিনি আরও 100 বছর বলতে পারবেন। কিন্তু দেশকে যদি স্থিতিশীলতায় নিতে হয়, যেখানে আমাদের সবার অংশীদারিত্ব রয়েছে, মনে রাখতে হবে অস্থিতিশীল বাংলাদেশ আমাদের কাউকে সুবিধা দিবে না। স্থিতির বাংলাদেশ আমাদের প্রত্যেককে যোগ্যতা অনুসারে সুবিধা দেবে। আপনি যে এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন, আপনার ঢাকার বাতাস যে অত টক্সিক না, তার বেনিফিট নাগরিকরা পাচ্ছে না, তাহলে আমাদের বুঝতে হবে যে খোলা মনে কথা বলতে পারা, বুক ভরে শ্বাস নেওয়া এবং টক্সিক না এমন একটি শহরে বাস করার যদি আপনি নাগরিক হয়ে থাকেন, অতএব আমাদের সংস্কারের প্রস্তাবনা কখনো কখনো অপছন্দ হলেও মেনে নিতে হবে। কাজেই এটি যদি আমরা ডিলেমা করি অথবা ওখানে যদি অনেক বেশি বৈপরীত্য তৈরি হয়, তাহলে কিন্তু নির্বাচন সঠিক সময়ে হবে না। তখন আপনি জানেন আপনার প্রতিটা মুহূর্তে ওই অপরাধীরা সক্রিয় রয়েছে আপনাকে এবং আমাকে বিভ্রান্ত করতে, বিচ্ছিন্ন করতে। তাদের এমন সব নীল নকশা আছে। দেখুন, তাদের শাসনের কৌশল ছিল নীল নকশা, কোনো জনগণের আস্থা না। কাজেই তারা ওগুলাতে অনেক বেশি পারঙ্গম। আমরা অনেকেই কিন্তু ওগুলাতে পারঙ্গম না। কাজে আমাদের ভেতরে যেন ওই শক্তি ঢুকে না যায়। কখনো ডিজিএফআই হিসাবে, কখনো আপনার ধরেন প্রশাসন হিসাবে, কখনো আপনার বন্ধুর চেহারায় তারা যেন ঢুকে যেতে না পারে। কখনো ভারতীয় কিন্তু ভালো ভারতীয়, এরকমও তো হতে পারে, কিন্তু এটা মানা যাবে না। আচ্ছা, এখন তাহলে যেটা হচ্ছে যে সংস্কারটি একটি রূপরেখার মতো করে এগিয়ে যাবে এবং একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হোক, এটা আমরা চাই। এবং ওই নির্বাচনে বাংলাদেশের একজন নাগরিকও যেন বলেন না তার ভোট দিতে অসুবিধা হয়েছে, সেটি নিশ্চিত করতে হবে। আমি কিন্তু চাই যে নারীদেরকে আপনার সরাসরি নির্বাচনে নিয়ে আসা হোক। এই যে সংরক্ষিত আসনে নারী এমপি, এর মতো ন্যাক্কারজনক ঘটনা গণতন্ত্রের ইতিহাসে বিরল। এই যে বিদেশে যারা রয়েছেন তারা শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা, এটি বললাম আর এয়ারপোর্টে আমি একটা ভিআইপি লাউঞ্জ করলাম না। তার সবচেয়ে বড় অধিকারের নাম ভোট, এবং ভোট দিতে পারা, সেটি যেন বাংলাদেশ রাষ্ট্র করতে পারে। কাজেই সংস্কারটি একটি গ্রহণযোগ্য মাত্রায় হোক, নির্বাচনের দিনক্ষণ ঠিক হোক এবং সবার ভোটাধিকার নিশ্চিত করুক, বাংলাদেশ যেন একটি গণতন্ত্রের উৎসবের দিকে এগিয়ে যেতে পারে। প্রফেসর ইউনূস তার বক্তব্যে কিন্তু ঐক্যের কথা বলেছেন, যেটা সবসময় বলে থাকেন যে ঐক্য আমাদের মূল শক্তি। আর এই জুলাই অভ্যুত্থান আসলে এই ঐক্যকে আরও বলীয়ান করেছে। এবং উনি আরেকটা কথা বলেছেন যে খুমগুন থেকেই কিন্তু জুলাই গণহত্যার বিচারের যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু আমাদের সংলাপে অন্তর্ভুক্ত করেছেন। এটা কিন্তু একটা ভালো দিক। আপনি যদি আমাকে একটি জিনিস কি পেতে চাই আমি বলি, সেটি বিচার। অপরাধীরা অপরাধ করেছেন, গুম করেছেন, খুন করেছেন, গণহত্যা করেছেন এবং আমার শাসন ক্ষমতাকে গুম করেছিলেন, এর বিচার আমি চাই। তারপরে যদি ধরেন একটি সংস্কারও হলো না কিংবা নির্বাচনটি পিছিয়ে গেল, আমি তাতে হ্যাপি। এখন সরকারকে ফোকাস ঠিক রাখতে হবে। দেখুন অপরাধীরা কি চাচ্ছে, অপরাধীরা চাচ্ছে দেশের ভেতরে নৈরাজ্য হোক, বিশৃঙ্খলা হোক এবং বিভিন্ন অংশ বিভিন্ন দাবি দাওয়া তুলুক, তাতে করে মানুষ হতাশ হোক এবং তাদের টুপ করে চলে আসার একটি কারণ তৈরি হোক। আপনি মেকশিওর করতে হবে এদের বিচার হবে এবং বাংলাদেশ রাষ্ট্র যেন বলতে পারে যে অপরাধীর বিচার হয়।
যারা গুম করেছিলেন তাদের বিচার হয়, যারা খুন করেছিলেন তাদের বিচার হয়। এই যে বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়েছিল, আয়নাঘরে আটকে রাখা হয়েছিল, এই অপরাধ থেকে বাংলাদেশকে বেরোতে হবে, এই অপরাধ বোধ থেকে। আচ্ছা, দ্বিতীয় আমি যেটা চাই সেটি হচ্ছে যে আপনি তড়িৎ নির্বাচন দিতে গিয়ে সংস্কারে পিছিয়ে যাওয়া চলবে না। আপনাকে একটা নির্দিষ্ট মাত্রায় সংস্কার করতে হবে, না হলে আগামী শাসনটি অতীতের অপশাসনের মতোই আরেকবার গেড়ে বসবে আমাদের জীবনে। আর তৃতীয় হচ্ছে আপনি একটি নির্বাচন করবেন এবং সেই নির্বাচনে যারা বিজয়ী হবে, আমার মতের ভিন্ন মতের মানুষও যদি বিজয়ী হয়, আমি যেই রাজনীতি পছন্দ করি না তাকেও যেন আমি স্যালিউট করতে পারি। দেখুন, জনগণের শক্তি, জনগণের ইচ্ছা এমনভাবেই সম্মান দিতে হয়। কাজে এই তিনটি ঘটনা ঘটাতে হবে। দরকার হলে আপনি সরকারের কাঠামো বড় করেন, সরকারের পরিধি বাড়ান, সরকারের যোগ্য লোক নেন। দেখুন, 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, আপনি কিছু লোককে অব্যাহতি দেন ধন্যবাদের সাথে, কিছু নতুন রক্ত সঞ্চালন করেন। তাহলে করে আমরা এই তিনটি কাজ করে সুন্দর করে বিদায় নিতে পারবো। এই উপদেষ্টারা শহরে সম্মানিত নাগরিকের মতো ঘুরে বেড়াতে পারবেন এবং অপশক্তিরা আগামী 15-20 বছর দেশের দিকে ঘুরে তাকানোর কোনো সুযোগ পাবেন না। এটি কিন্তু সম্ভব। শুক্রবার ওই সংলাপে উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের শহীদদের স্বজন এবং আহত ব্যক্তিরা। তারা কিন্তু দুটো বিষয় বলেছেন। তারা সংস্কারের উপর জোর দিয়েছেন যে সংস্কারটা হওয়া দরকার, আমাদের এই আত্মত্যাগ তাহলে সাকসেস হবে। আরেকটা কথা তারা বলেছেন যে এই গণহত্যার বিচারটা করতে হবে, না হলে এই ফেসিবাদের যে অবস্থাটা তৈরি হয়েছিল এটা আবার ঘুরে আসতে পারে। দেখুন, আমি যদি অংশীজনদের দিকে তাকাই, এই মুহূর্তে আমাদের দেশের সেই অংশীজনরাই সবচাইতে গুরুত্বপূর্ণ যে তার সন্তান হারিয়েছে, যে তার ভাই হারিয়েছে, বোন হারিয়েছে। এদেরকে এমন উচ্চতায় আপনি স্থান দিবেন, তাদের কথা যেন আপনার কাছে বেদবাক্য মনে হয়। তারা কিন্তু পরিষ্কার জানেন, তারা একজনও কিন্তু এর অন্যথা কিছু বলেননি। তারা বলেছেন তারা বিচার চান, তারা বলেছেন গণহত্যার যে অপরাধ যারা করেছেন তাদের বিচার চান। কাজেই রাষ্ট্রের 1 নম্বর কর্তব্য হচ্ছে তাদের বিচার করা। এদেরকে আপনি 50 লাখ টাকা দিলেন না 1 কোটি টাকা দিলেন, ইট ডাজন্ট ম্যাটার। যার সন্তান গেছে সে জানে তার সন্তানের ক্ষতি কতটা। আপনি বিশ্বাস করুন, পৃথিবীর ইতিহাসে এরকম 15 থেকে 18 অথবা 20 বছর বয়সী 2000 মানুষ 15 দিনে মারা গেছে, রেয়ার। কাজে কত বড় অপরাধী, কত বড় ক্রিমিনাল মাইন্ড, কত নির্মমভাবে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করতে চেয়েছিল। এটি কি অন্য কোনো সময়ের চেয়ে কম? একদমই না। কাজেই তাদের দিকে তাকিয়ে আপনার অনৈক্য, ভিন্নতা এবং রাজনীতির দুরভিসন্ধি, এমনকি ক্ষমতায় গেলে আপনি কি কি করবেন, সবার নিশ্চয়ই একটা গোপন লিস্ট তৈরি হচ্ছে। সব কিছুকে আপনি পকেটে রেখে দিবেন এবং মনে রাখবেন এদের সন্তানহারা মানুষ, মা এবং বাবা শুক্রবারের সমাবেশে তারা প্রকাশ্যে বলেছেন তারা আর কিচ্ছু চান না। তাদেরকে কোনো রাষ্ট্রীয় পদ তারা চাননি, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতিও তারা চান না, দিলে ভালো না দিলে নাই। তারা চেয়েছেন অপরাধীর বিচার হোক। কাজেই শুক্রবারের সমাবেশে তারা যেভাবে বলেছেন, ওখানে সবাই ছিলেন যারা এটি করার সক্ষমতা রাখেন। তাদের উচিত হবে এটিকে প্রায়োরিটাইজ করা। আমরা অনেক অ্যাডহক কোন্দলে নিজেদের সময় নষ্ট করি, এর কথা শুনি, ওর কথা শুনি। আরেকটা নয়সেন্স হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখান থেকে বেরিয়ে গিয়ে আপনাকে নিরেট গণ অভ্যুত্থানের যারা ক্ষতি হয়েছে, যারা জীবন দিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে আপনার এই অনুষ্ঠানে এসে আমি কথা বলতে পারছি, তাদেরকে আমাদের সম্মান দিতে হবে। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।